মানুষ বলে মাঝরাতের পর বাঁশবাগান থেকে যদি কেউ তোমার নাম ধরে ডাকে তবে কখনো পেছন ফিরে তাকাতে নেই, তাকালেই নাকি সর্বনাশ। কিন্তু কাল রাতে যে গলাটা আমাকে ডাকল সেটা কোনো অচেনা অশরীরীর ছিল না, সেটা ছিল আমার মায়ের গলা। আর আমার মা মারা গেছেন আজ থেকে ঠিক ২২ বছর আগে। গলাটা এতটাই স্পষ্ট, এতটাই চেনা ছিল যে আমার বুকের ভেতরটা এক লহমায় যেন বরফ হয়ে গেল। শাড়ির আঁচলের সেই পরিচিত খসখস শব্দ আর একটা ভেজা সোঁদা মাটির গন্ধ যেন হুড়মুড় করে আমার বন্ধ ঘরের জানালার ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ল। আমি জানি এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি জানি মৃত মানুষ কখনো ফিরে আসে না। কিন্তু সেই নিস্তব্ধ রাতে যখন পুরো ধলগিরি গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি স্পষ্ট শুনলাম কেউ একজন উঠোনের পেয়ারা গাছটার নিচ থেকে আমাকে ডাকছে, ওরে বাইরে আয়, তোর জন্য যে কতকাল ধরে অপেক্ষা করে আছি। আমাদের এই ধলগিরি গ্রামটা বাইরের পৃথিবীর কাছে একটা অজানা রহস্যের মতো। শহরের কোলাহল থেকে যোজন যোজন দূরে ৩ দিকে ঘন দুর্ভেদ্য শাল আর সেগুনের জঙ্গল দিয়ে ঘেরা এই গ্রাম। আর এক পাশ দিয়ে বয়ে গেছে কালচে জলের এক আদিম নদী, যার নাম হাড়িকাটা। নদীর নামটা কেন এমন হলো তার পেছনেও আছে এক গায়ে কাঁটা দেওয়া ইতিহাস। গ্রামের বয়স্করা বলেন আজ থেকে প্রায় ১৫০ বছর আগে এক প্রবল বন্যায় এই নদী গ্রামের অর্ধেক মানুষকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তারপর থেকে এই নদীর জল নাকি আর কখনো পুরোপুরি পরিষ্কার হয়নি, সবসময় একটা কালচে ছায়া ভাসতে দেখা যায় জলের বুকে। এই গ্রামের মানুষেরা খুব সাধারণ, মাটির কাছাকাছি থাকা মানুষ, কিন্তু তাদের বুকের ভেতর লুকিয়ে আছে শত শত বছরের পুরনো সব বিশ্বাস, সংস্কার আর ভয়। তারা দিনের আলোয় মাঠে ফসল ফলায়, হাসি গানে মেতে ওঠে, কিন্তু সূর্য ডোবার পর কেউ আর ঘরের বাইরে পা রাখার সাহস পায় না। কারণ তারা জানে এই গ্রামের সীমানার বাইরে যে জঙ্গলটা শুরু হয়েছে, যাকে তারা মায়াবন বলে ডাকে, সেই জঙ্গল রাতের বেলায় এক অন্য রূপ ধারণ করে। আমি অর্থাৎ রুদ্র এই গ্রামেই বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম। গ্রামের অন্য ছেলেরা যখন ভূতের গল্প শুনে ভয়ে সিঁটিয়ে থাকত, আমার তখন অদ্ভুত এক কৌতূহল জন্মাত। আমি সবসময় যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করতাম। শহরের কলেজে পড়াশোনা শেষ করে যখন গ্রামে ফিরলাম, তখন আমার চোখে ছিল আধুনিকতার চশমা। গ্রামের মানুষের এই ভয়, এই কুসংস্কারগুলোকে আমার কাছে নেহাতি মূর্খতা মনে হতো। আমি হাসতাম ওদের কথা শুনে, কিন্তু আমার সেই অহংকার, সেই বৈজ্ঞানিক যুক্তির দেওয়ালটা ভাঙতে শুরু করলো আজ থেকে ঠিক ১৫ দিন আগে। ১৫ দিন আগে গ্রামের মোড়ল বাড়ির ছোট ছেলে ৮ বছর বয়সী পলতক ভরদুপুরে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে গেল। পুরো গ্রাম তন্নতন্ন করে খোঁজা হলো। নদীর ধার, ক্ষেত খামার, পুরনো পোড়াবাড়ি, কোথাও বাদ গেল না, কিন্তু পলতকের কোনো খোঁজ মিলল না। গ্রামের মানুষের মুখে মুখে তখন একটাই কথা, মায়াবন তাকে টেনে নিয়েছে। কারণ এর আগেও নাকি বহু বছর আগে এমন ঘটনা ঘটেছিল। যারা একবার মায়াবনের ভেতর হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। পলতক নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামের আবহাওয়া কেমন যেন গুমোট হয়ে গেল। মানুষের চোখের দৃষ্টিতে সবসময় একটা অজানা আতঙ্ক। বাতাসে যেন একটা ভারী কান্নার শব্দ ভেসে বেড়াত। আমার যুক্তিবাদী মন কিছুতেই মানতে পারছিল না যে একটা আস্ত ছেলে স্রেফ হাওয়ায় মিলিয়ে যেতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি মায়াবনে যাব। গ্রামের নিষেধ, বয়স্কদের সতর্কবাণী, সবকিছু উপেক্ষা করে আমি ঠিক করলাম পলতককে আমি খুঁজে আনবই। কিন্তু আমি জানতাম না, মায়াবন শুধু একটা সাধারণ জঙ্গল নয়, ওটা একটা জীবন্ত সত্তা। ওটা মানুষের মনের সবচেয়ে গভীর ভয় আর সবচেয়ে গোপন আবেগগুলো নিয়ে খেলা করে, ঠিক যেমনটা কাল রাতে ঘটল। মায়ের গলা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার সমস্ত যুক্তি, সমস্ত আধুনিক চিন্তাধারা যেন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। আমি মন্ত্রমুগ্ধের মতো বিছানা ছেড়ে উঠলাম। ঘরের দরজা খুলে বাইরে পা রাখতেই এক ঝলক হিমশীতল হাওয়া আমার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশেও কোনো তারার আলো নেই। আমার হাতে শুধু একটা পুরনো হারিকেন, যার টিমটিমে আলোটা অন্ধকারে যেন আরও বেশি রহস্য তৈরি করছিল। উঠোন পেরিয়ে আমি যখন মায়াবনের সীমানায় এসে দাঁড়ালাম, আমার মনে হলো জঙ্গলটা যেন আমার জন্যই অপেক্ষা করছিল। দীর্ঘ শাল গাছগুলো যেন এক একটা পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোয় গাছের গুঁড়িগুলোকে মনে হচ্ছিল আদিম কোনো দানবের পা। আমি পা বাড়ালাম জঙ্গলের ভেতর। পায়ের নিচে শুকনো পাতার মরমর শব্দটা নিস্তব্ধ রাতের বুক চিরে যেন বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হতে লাগল। জঙ্গলের ভেতরটা অদ্ভুত রকম শান্ত। কোনো ঝিঁঝি পোকার ডাক নেই, কোনো রাতজাগা পাখির শব্দ নেই। শুধু একটা সোঁদা গন্ধ, আর তার সাথে মিশে থাকা একটা মিষ্টি মায়াবী সুবাস বাতাসে ভাসছিল। এই সুবাসটা আমার খুব চেনা। এটা আমার মায়ের গায়ের গন্ধ। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
আমি মন্ত্রমুগ্ধের মতো সেই গন্ধটা অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। কতক্ষণ ধরে হাঁটছি আমার কোনো ধারণা ছিল না। মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে আমি এই অন্ধকারের গোলকধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। জঙ্গলের গাছগুলো যেন ক্রমশ ঘন হয়ে আসছিল। এক পর্যায়ে আমার মনে হলো গাছগুলো যেন নিজেদের জায়গা পরিবর্তন করছে। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করেই জঙ্গলটা যেন কথা বলে উঠল। ফিসফিস করে কারা যেন আমার নাম ধরে ডাকতে শুরু করলো, রুদ্র, রুদ্র, ফিরে যা, ফিরে যা। কণ্ঠস্বরগুলো চারদিক থেকে আসছিল। কখনো মনে হচ্ছিল আমার কানের খুব কাছ থেকে কেউ ফিসফিস করছে, আবার কখনো মনে হচ্ছিল অনেক দূর থেকে ভেসে আসছে। আমি ভয় পাচ্ছিলাম না, বরং আমার ভেতর একটা অদ্ভুত জেদ কাজ করছিল। আমাকে জানতেই হবে এই শব্দের উৎস কোথায়। আমাকে খুঁজে বের করতেই হবে পলতককে, আর আমাকে দেখতে হবে কে আমার মায়ের গলায় আমাকে ডাকছে। আমি হারিকেনটা উঁচিয়ে ধরে আরও গভীরে প্রবেশ করলাম। হঠাৎ আমার চারপাশের পরিবেশটা অদ্ভুতভাবে বদলাতে শুরু করলো। বাতাসে একটা জমাট বাঁধা ঠান্ডা অনুভূতি, যা চামড়া ভেদ করে একেবারে হাড়ে গিয়ে বিঁধছে। আমার মনে হতে লাগলো আমার পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, যার কোনো শরীর নেই, শুধু একটা হিমেল অস্তিত্ব আছে। আমার চোখের সামনে তখন কেবলই বিভ্রম। কখনো দেখছি শৈশবে হারিয়ে যাওয়া আমার খেলার সাথী দূর থেকে হাত নাড়ছে, কখনো দেখছি নদীর সেই কালচে জল যেন জঙ্গলের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। আমার মস্তিষ্ক আমাকে বলছিল এগুলো সব চোখের ভুল, মনের খেলা, কিন্তু আমার হৃদয় সেই বিভ্রমে ডুবে যেতে চাইছিল। এমন সময় একটা চাপা কান্নার শব্দ আমার কানে এল। শব্দটা কোনো বাচ্চার। পলতক। আমি কান্নার শব্দটা লক্ষ্য করে অন্ধের মতো ছুটতে শুরু করলাম। কাঁটা ঝোপে আমার হাত পা ছড়ে যাচ্ছিল, রক্ত বেরোচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। ছুটতে ছুটতে হঠাৎ আমার সামনের পথটা শেষ হয়ে গেল। আমি এসে দাঁড়ালাম একটা বিশাল ফাঁকা জায়গায়। হারিকেনের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। ফাঁকা জায়গাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল আকারের গাছ। গাছটার বয়স হয়তো কয়েকশো বছর হবে। তার ডালপালাগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়ে আছে কিছু একটা ধরার আশায়। কিন্তু অবাক করা বিষয় হলো গাছটার প্রতিটা পাতা টকটকে লাল রঙের। অন্ধকারের মধ্যেও পাতাগুলো যেন আপন আলোয় জ্বলছে। গ্রামের মানুষের মুখে আমি রক্তপলাশ গাছের গল্প শুনেছিলাম। তারা বলতো মায়াবনের ঠিক মাঝখানে একটা রক্তপলাশ গাছ আছে, যার শেকড় চলে গেছে পাতাল পর্যন্ত, আর এই গাছটাই নাকি জঙ্গলের প্রাণভোমরা। আমি মন্ত্রমুগ্ধের মতো গাছটার দিকে এগিয়ে গেলাম। গাছটার গুড়ির কাছে পৌঁছাতেই আমার চোখ আটকে গেল। সেখানে গাছের বিশাল শেকড়গুলোর মাঝখানে গুটিসুটি মেরে শুয়ে আছে একটা ছোট ছেলে, পলতক। আমি দৌড়ে গেলাম পলতকের কাছে। ছেলেটা অঘরে ঘুমাচ্ছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। সে যেন তার মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে উঠল না। ঠিক সেই মুহূর্তে আমার পেছনে একটা ভারী দীর্ঘশ্বাস শোনা গেল। আমি চমকে ফিরে তাকালাম। হারিকেনের আলোয় দেখলাম গাছটার গুড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। অবয়বটা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার দাঁড়ানোর ভঙ্গি আমার অস্থিমজ্জায় চেনা। মা! আমার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। 22 বছর পর আমার মাকে আমি আবার দেখছি। ছায়ামূর্তিটা কোনো কথা বলল না, শুধু তার ডান হাতটা তুলে পলতকের দিকে ইশারা করল। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগল। আমি বুঝতে পারলাম মায়াবন কোনো রাক্ষসী জঙ্গল নয়। এই জঙ্গল আসলে একটা বিশাল স্মৃতিভাণ্ডার। গ্রামের যে মানুষেরা এক বুক কষ্ট, না পাওয়া আর ভালোবাসা নিয়ে মারা যায়, তাদের আত্মারা এই জঙ্গলে আশ্রয় নেয়। এই জঙ্গল তাদের সেই অপূর্ণ বাসনাগুলোকে বাঁচিয়ে রাখে। আমার মা মারা যাওয়ার আগে আমাকে শেষবার দেখতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সেই আক্ষেপটাই তাকে এখানে আটকে রেখেছিল। আর পলতক, হয়তো সেও এমন কোনো মায়ার টানেই এখানে চলে এসেছিল, যাকে এই জঙ্গল পরম মমতায় আগলে রেখেছিল। আমি পলতককে কোলে তুলে নিলাম। আশ্চর্যের বিষয় হলো ফেরার পথটা আর আমার কাছে অচেনা মনে হলো না। জঙ্গল যেন নিজে থেকেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। সেই ফিসফিসের শব্দগুলো আর ছিল না। তার বদলে আমি শুনতে পাচ্ছিলাম একটা হালকা, স্বস্তিদায়ক বাতাসের শব্দ, যেন জঙ্গলটা একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত হলো। আমি যখন পলতককে নিয়ে গ্রামের সীমানায় এসে পৌঁছালাম, তখন পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের মানুষ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর যখন দেখল আমার কোলে পলতক জীবিত এবং অক্ষত, তখন তাদের আনন্দ আর বাঁধ মানল না। পলতকের মা ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আমি শুধু একপাশে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছিলাম। গ্রামের মানুষ আমাকে ঘিরে ধরল। তারা জানতে চাইল আমি কিভাবে তাকে খুঁজে পেলাম, জঙ্গলের ভেতর কি দেখলাম। আমি শুধু হাসলাম। আমি তাদের কিছুই বললাম না। আমি জানতাম তারা আমার কথা বিশ্বাস করবে না।
তারা চিরকাল জঙ্গলটাকে ভয় পেয়েই যাবে। কিন্তু আমি জানি সত্যটা কি। আমি জানি অন্ধকারেরও একটা নিজস্ব ভাষা আছে। ভয়ের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে বুকফাটা ভালোবাসা আর অনন্ত অপেক্ষা। আজ এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও যখন রাতে আমার ঘুম ভেঙে যায়, আমি কান পেতে শোনার চেষ্টা করি। আমি জানি মা আর আমাকে ডাকবেন না, তার অপেক্ষা শেষ হয়েছে, তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু ধলগিরি গ্রামের ওই মায়াবন আজও দাঁড়িয়ে আছে তার সমস্ত রহস্য নিয়ে। আজও হয়তো অমাবস্যার রাতে কোনো না পাওয়া আত্মার দীর্ঘশ্বাস বাতাসে মিশে যায়। আজও হয়তো জঙ্গলটা তার গভীরে লুকিয়ে থাকা রক্তপলাশের লাল আলোয় কারো জন্য অপেক্ষা করে। শহরের যান্ত্রিক জীবনে ফিরে আসার পর আজ এই ইট পাথরের খাঁচায় বসে যখন সেই রাতের কথা ভাবি, আমার বুকের বাঁ পাশে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি হয়। বিজ্ঞান দিয়ে হয়তো পৃথিবীর অনেক কিছুই ব্যাখ্যা করা যায়, কিন্তু মানুষের মনের অতল গহরে লুকিয়ে থাকা প্রেম, মায়া আর অতীন্দ্রিয়, সেই সংযোগের কোনো বৈজ্ঞানিক সূত্র হয় না। আমি চোখ বন্ধ করলেই এখনও সেই সোঁদা মাটির গন্ধ পাই, শুনতে পাই সেই খসখসে শাড়ির আওয়াজ, আর অনুভব করি মায়াবনের সেই নিস্তব্ধ, আদিম অথচ পরম মমতাময়ী আলিঙ্গন।